গল্প চিনির গল্প, লেখায় দিজা মজুমদার। চালচুলোহীন তোমাকে নিজের অজান্তেই ভালোবেসেছিলাম। প্রথম যেদিন পড়াতে এলে, সেদিন আমার বয়স কত আর হবে। প্রেম কাকে বলে জানতাম না। তুমি আমাকে ইংরেজি ব্যাকরণ না শিখিয়ে প্রেম শিখিয়েছিলে। কোনো এক নিষিদ্ধ প্রেমের বই আমার হাতে গুজে দিয়ে বলেছিলে একা পড়বে, কাউকে দেখাবে না। তখন তোমাকে দেবতা মনে করতাম, যা বলতে তাই মেনে নিতাম। কিন্তু তুমি যে একটা ইতর ছোট লোক, সেটা বুঝতেই। এরপরে লেখাগুলো আর পড়া যাচ্ছে না। চিনি পড়ার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। চিঠির শেষের কিছু শব্দ অনেক কষ্টে পড়তে পারলো, আমি তোমাকে ঘৃণা করি অথচ বেহায়ার মতো আজও তোমায় ভালোবাসি। তোমাকে ভালোবাসাটা কিছুতেই ছাড়তে পারলাম না। সুখে থেকো তোমার। আবারও পরবর্তী শব্দ পড়া যাচ্ছে না। চিনি বিরক্ত হলো কারণ তার পড়তে ইচ্ছে করছিল। এটা চিঠি, এরও বেশি চিনি কিছুই বুঝতে পারল না। তবে বেশ যত্ন করে চিঠিটা নিজের কাছে রেখে দিল। একটু আগেই রাস্তার পাশে স্তূপ হয়ে থাকা কাগজের ভিড়েও এটা পেয়েছে। পথে ঘাটে জিনিসপত্র খুঁজে বেড়ানো চিনির বড় শখ। 10 বছরের বাচ্চাদের আসলে শখের অভাব থাকে না। 2 বছর পর, বৈশাখ মাস। আকাশে চলছে মেঘের প্রতিধ্বনি। টুপটাপ বৃষ্টি ঝরছে অবিরত, যা এই মুহূর্তে মনোযোগ দিয়ে শুনছে চিনি। অথচ এখন তার মন দিয়ে অঙ্ক করার কথা, কারণ রাত পোহাতেই অঙ্ক পরীক্ষা। খুব কঠিন একটা অধ্যায়ের উপর পরীক্ষা হবে, কিন্তু মন এলোমেলো হলে কাহাতক পারা যায় অঙ্ক করতে। এই যে অঙ্কের মাস্টারকে আমার ভালো লাগে। পড়ায় ছোটখাটো সমস্যা পেলেই হঠাৎ ছুটে যাই, ক্লাসের বাইরে সারাক্ষণ আমার চোখ তাকে খুঁজে বেড়াই, দেখা হলেই হেসে হেসে কথা বলতে যাই, এটাকে কি বলে? এমন চিন্তা চিনির মাথায় ঘুরপাক খেতেই ও গা ছেড়ে সোজা হয়ে বসল। অন্তরে কেমন যেন বিপরীত কাঁপুনি টের পেল। এই কাঁপুনির নাম ও জানে না। মাত্র 12 বছর বয়সে কি আর প্রেম ভালোবাসা বোঝা যায়? চিনিও বুঝতে পারল না ওই মাস্টারকে নিয়ে ওর ভাবনা চিন্তা, কিন্তু ও প্রায় চিন্তা করে, আচ্ছা, অনেক স্যারের সাথে তো ছাত্রীর বিয়ে হয়, অঙ্ক স্যারের সাথে কি আমার বিয়ে হতে পারে? যদি হয় তাহলে কেমন হবে? বোকা মেয়ে। প্রেম ভালোবাসা বোঝে না, কিন্তু বিয়ে নামক হালাল সম্পর্কের বাঁধন ঠিকই অল্প স্বল্প জানে, বোঝে। তবে বুঝলেও সবই ওর ক্ষুদ্র মস্তিষ্কের অগোছালো চিন্তা ভাবনা। দেখা যাক ভবিষ্যতে তার মস্তিষ্কে পরিপক্কতা কতটুকু আসে। 15 বছর পর। হ্যালো নিধি আপু, আমি তো স্টেশনে এসে সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। তোমার ফ্রেন্ডের কোনো আলামতই দেখছি না। স্টেশনে মানুষজনও তেমন নেই। এদিকে গরমে আমার যাচ্ছে তাই অবস্থা। তুমি একটু খোঁজ নিয়ে দেখো না প্লিজ, তিনি চট্টগ্রামেই রয়ে গেছেন কিনা। গরমে অস্থির হয়ে চিনি সামান্য বিরক্তি প্রকাশ করল। এক ফাঁকে আশেপাশে চোখও বুলিয়ে নিল, কিন্তু নিধি আপুর ফ্রেন্ডের কোনো হদিস পেল না। এদিকে সূর্যের তেজ ক্রমশ বেড়েই চলেছে। বোরকা, নিকাব আর হাত পায়ে মোজা পরে তার যে কি অবস্থায় না হচ্ছে। আরে, ও তো চলে এসেছে। তুই আশেপাশে নজর করে দেখ। নিধি বলতেই চিনি উগ্র মেজাজ দেখিয়ে জবাব দিল, ঘোড়ার ডিম চলে এসেছে। কোনো খবর নেই ওই মহিলার। তুমি ফোন করে খোঁজ নিয়ে দেখো। এখনো চট্টগ্রামে বসে মেকআপ করছে। আজকাল তার মেকআপ মাখা সুন্দরী আপুদের আমার ভালো করেই চেনা আছে। চিনি বেশ রেগে গেছে। নিধি জানে চিনি অল্পতেই রেগে যাওয়া মেয়ে। তাই সে আমতা আমতা করলো, মানে চিনি, আমার তো বান্ধবী আসবে না, বন্ধু আসবে। বন্ধু? নিধির কথা শুনে চিনি অবাক হলো, কিন্তু পরক্ষণেই রেগে জিজ্ঞাসা করলো, কি যাতা বলছো তুমি? নিধি জবাব দিল না বলে চিনি নিজের মুখ চালু রাখলো, তোমার মাথা ঠিক আছে তো? তুমি জানো আমি পর্দা করি। যখন পর্দা করতাম না তখনও ছেলেদের থেকে দূরে থাকতাম। তুমি সব জেনে শুনে আমাকে এখানে পাঠালে?
চিনির রাগ তরতর করে বাড়ছে, বিরক্তিতে মুখ তেতো হয়ে উঠছে। নিকাবের সাথে চশমা পরায় তার চোখে ভাসা বিরক্তিকর দৃষ্টি হয়তো সহজে কারো নজরে আসবে না, কিন্তু প্ল্যাটফর্মে বোরকা পরা একটা মেয়ের অস্থির পায়চারি করছে, তা কিছু মানুষের ঠিকই নজরে এসেছে। চিনি, প্লিজ বোঝার চেষ্টা কর। রূপগঞ্জ থেকে কি আমার পক্ষে কমলাপুর রেল স্টেশনে যাওয়া সম্ভব? তুই হোস্টেলে থাকিস বলেই তো তোকে বলেছিলাম। তাও বলতাম না আজকে তুই বাসায় ফিরবি, তাই তোকে দায়িত্ব দিয়েছিলাম। আর তুই কিনা আমার উপর চিল্লাচিল্লি করছিস। নিধি শেষ প্রশ্ন এমনভাবে করল যেন চিনির এহেন কাণ্ডে সে বড়ই হতাশ। এদিকে চিনি চিবিয়ে চিবিয়ে জবাব দিল, তোমার মাথা সত্যিই খারাপ হয়ে গেছে, নয়তো তুমি এসব ফোন দিয়ে রাখতে না। তুমি ইচ্ছে করে আমাকে ওই লোকের নম্বর দাওনি যেন আমি যোগাযোগ করে জানতে না পারি সে পুরুষ নাকি মহিলা। আশ্চর্য, তুই এমন ভাবে রিড করছিস কেন? 6 মাসও তো হয়নি পর্দা করছিস। এর আগে যখন পর্দায় ছিলিস না, তখন তো ঠিকই সেজেগুজে মাওয়াঞ্জা মেরে বাইরে বের হয়েছিস। চিনির ইচ্ছে করছে নিধিকে খুব কড়া কথা শোনাতে। বান্ধবীদের কাছ থেকে শোনা খুব বাজে একটা গালিও তার মনে এসেছে, কিন্তু ঠোঁট কামড়ে ও সবকিছু হজম করার চেষ্টা করলেও এমনকি গালিটা মনে পড়ায় মনে মনে তওবা করলো। তবে এত সব করেও রাগটা চাপা দিতে পারল না। প্রকাশ পেয়ে গেল, আমি মোটেও তখন সেজেগুজে মাঞ্জা মেরে বের হতাম না। ওকে ফাইন, তুই জন্ম থেকেই পরেজগার, এখন প্লিজ আমাকে হেল্প কর। তিনি আমার দূর সম্পর্কের আত্মীয়, খুব বিপদ তার। বিপদ থেকে পরিত্রাণ পেতেই আমি আমি তোকে সব বলবো, কিন্তু প্লিজ এখন না, আর ঝামেলাও করিস না, প্লিজ প্লিজ প্লিজ। চিনি মুখ গোমরা করে চুপচাপ চিন্তা করছে। অদূরেই বসার জায়গা দেখতে পেল। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে তার মনে হয়নি তার বসা উচিত, কিন্তু এখন বেঞ্চখানা দেখে মনে হচ্ছে না বসতে পারলে পা দুটো জ্ঞান হারাবে। নিধিকে একটা কথা না বলে চিনি কল কেটে দিল। সামনে এগিয়ে গেল। বসতে পেরে হাফ ছেড়ে বাঁচল, কিন্তু কি করবে আর কি করা উচিত ও বুঝতে পারছে না। অজস্র চিন্তার ভিড়ে হঠাৎ ছোট্ট একটা মেয়েকে দেখতে পেল। ছোট ছোট পায়ে ওর বসার বেঞ্চের দিকে এগিয়ে আসছে। বয়স কত হবে চিনি আন্দাজ করতে পারল না, তবে অনুমানে ধরে নিল 6-7 বছর। এত কম বয়সেও মেয়েটা মাথার চুলগুলো বেশ বড়সড়, বিনুনি করা আছে। আদুরে মুখের চারপাশে উঠছে একগুচ্ছ অবাধ্য চুল। বেঞ্চে বসার জন্য মেয়েটা চেষ্টা করছে বারংবার, কিন্তু বেঞ্চের আধিক্যে মেয়েটা উঠে বসতে পারল না। চিনির বড় মায়া লাগলো মেয়েটার আদুরে মুখখানি দেখে। ও উঠে এসে মেয়েটাকে আরাম করে বেঞ্চেতে বসিয়ে দিল। নিজেও বসে সামান্য ঝুঁকে এসে আহ্লাদি গলায় শুধালো, কি নাম তোমার? মেয়েটা জবাব দিল না, হয়তো চিনির কালো বোরকা আর নিকাব দেখে বড্ড ভয় পেয়েছে। কারণ সে যখন চিবুক ছুঁতে গিয়েছিল, তখন শরীর মুচড়ানো শুরু করেছিল মিষ্টি মেয়েটা। এখনো তাই করছে। চিনি বিরক্ত হলো না, আবারও জিজ্ঞাসা করলো, মামুনি, কি নাম তোমার? আপনি আমার মেয়ের সাথে কি করছেন? মামুনির কণ্ঠ আচমকা যেন পুরুষের কণ্ঠ হয়ে গেল, কিন্তু এমন তো হওয়ার কথা নয়। মামুনি তো ঠোঁট নাড়েনি। চিনি নিজের ভুল বুঝতে পারল, তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। এতক্ষণ মেয়েটাকে নিয়ে ব্যস্ত থাকায় সে তা লক্ষ্য করেনি। এবার চট করে দাঁড়িয়ে সে জবাব দিল, কিছুই করছি না বরং। চিনি থমকে গেল। বাক্য অসম্পূর্ণ রয়ে গেল। উত্তপ্ত দিনেও কোত্থেকে হালকা বাতাস এসে তার হৃদস্পন্দনের কিছু অংশ যেন চুরি করল। চোখের সামনে কি দেখছে চিনি? কত শত প্রশ্ন আর বিস্ময় মুহূর্তেই ওর ক্লান্ত চোখে খেলা করতে লাগলো। নিকাবের আড়ালে ওর চোখ জোড়ায় ঘনীভূত হওয়া বিস্ময় কিন্তু সামনে থাকা পুরুষের চোখ এড়াতে পারেনি। অনেকগুলো বছর পেরিয়ে গেছে, অনেকগুলো বছর।
এতগুলো বছরের চিনি এই চেহারা ভুলতে পারেনি। নিজের অজান্তেই মনের মধ্যে একটা ছবি আঁকা হয়েছিল, কিন্তু অঙ্কিত সেই ছবিটি ও কখনো বের করে দেখতে যায়নি। আসলেই কি কখনো বের করে দেখেনি? বরং কি ক্লিন সেভ করা তামাটে মুখে পুরুষ প্রশ্ন করলো বটে, কিন্তু চিনি জবাব দিচ্ছে না, শুধু এক মনে তাকিয়ে আছে। এতগুলো বছরের চেহারায় কোনো পরিবর্তন আসেনি, কেবল দেহের কাঠামো আগের চেয়ে পুষ্ট হয়েছে। চিনির চট করে একবার মনে হলো, স্কুল ছাড়ার পর স্যার কি সিক্স প্যাক বানানোর ধান্দায় নেমেছিল নাকি? উত্তর না দিয়ে একটা মেয়ে শুধু তাকিয়ে আছে বলে পুরুষটি কিন্তু বিরক্ত হলো না, হেসে উঠল। হাসি মুখেই জিজ্ঞাসা করলো, আপনি সেই তখন থেকে আমার দিকে তাকিয়ে আছেন? কোনো উত্তর না দিয়ে এভাবে তাকিয়ে থাকার কারণটা কি জানতে পারি? ভেবেছিল এবার হয়তো উত্তর পাওয়া যাবে, কিন্তু উত্তর এলো না। তাই সময় নষ্ট না করে এসে তার মেয়েকে নিয়ে হাঁটতে শুরু করলো। এতক্ষণে চিনির চমক ভাঙল। ও ব্যতিব্যস্ত হয়ে পথ আগলে দাঁড়াতেই সুঠাম দেহের পুরুষের কপালে ভাঁজ পড়ল। চিনি প্রশ্ন শুনতে পেল, কি ব্যাপার? কিছু কি বলবেন? স্যার, আমি চিনি। আপনাকে এত বছর পর এখানে দেখব আমি আসলে আশা করিনি। আপনি? ও, আপনিই তাহলে চিনি? আমাদের নিতে এসেছেন? চিনি এতক্ষণ উল্লাসিত ছিল, কিন্তু নিতে এসেছেন কথাটা হুট করে শুনে সে কেমন দ্বিধান্বিত হয়ে গেল। নিতে এসেছি মানে? আপনি আসবেন আমি তো জানতাম না। আর স্যার, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না। আমি চিনিকে থামিয়ে দিয়ে শুধালো, আপনাকে তো নিধি পাঠিয়েছে, এটা নিশ্চয়ই ভুল নয়? চিনি যেন ঘোরের মধ্যে থেকে জবাব দিল, জি, আমাকে নিধি আপনি পাঠিয়েছেন। আমি অয়ন মুন্তাশির। আমাদের নিতেই আপনি এসেছেন। নিধি হয়তো আপনার কাছে আমার কথা উল্লেখ করেনি। সে বলেছিল আপনি পর্দা করেন, ছেলেদের সঙ্গে অভ্যস্ত নন। চিনি সব বুঝতে পারল, কিন্তু সে এবার অয়নকে বোঝানোর চেষ্টা করলো, স্যার, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু আপনি সত্যিই আমাকে চিনতে পারছেন না। আসলে আমার নাম চিনি বলায় হয়তো আপনার চিনতে অসুবিধা হচ্ছে। স্যার, আমি জোনাকি। পুরো নাম জোনাকি আক্তার চিনি, কিন্তু স্কুল কলেজে এমনকি ভোটার আইডি কার্ডে আমার পুরো নাম দেওয়া হয়নি। চিনি ওর স্কুল এবং গ্রামের নাম বলল। আরো জানালো, স্কুলে সবাই আমাকে জোনাকি না বলে জানু বলে ডাকতো। এমন অদ্ভুত নাম নাকি আপনি আগে শোনেননি? তাই জিজ্ঞাসা করেছিলেন আমার জন্ম জানুয়ারি মাসে কিনা। আপনি আমাদের স্কুলের অঙ্কের মাস্টার ছিলেন স্যার। শুনে চমকে উঠে অয়ন, ও মাই গড, বলো কি? তুমি জানো? আমাদের সেই ছোট্ট জানো? বলেই সেই আগেকার মতো সুন্দর একটা হাসি দিল অয়ন। চিনি মুগ্ধ চোখে দেখল। মনে মনে একবার বলে উঠল, আপনার সেই সুন্দর হাসিটা এত বছর পরেও একই রকম রয়ে গেছে স্যার। আজও আপনাকে হাসলে উত্তম কুমারের মতো লাগে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। জানো নামের ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে যে সে নিজে আমাকে রিসিভ করতে এসেছে। শুনে চিনি হাসল। লজ্জা মাখা হাসি, কিন্তু সেই হাসি দেখার উপায় তো অয়নের নেই। হঠাৎ চিনির কিছু একটা মনে পড়লো এমন ভঙ্গিতে সে জানতে চাইল, স্যার, আপনি একা এসেছেন? মামনির মা কোথায়? অয়ন এতক্ষণ হাসছিল, কিন্তু চিনির এমন প্রশ্নে তার যেন মন খারাপ হলো। তবে নিজের মন খারাপটা সে এত সহজে প্রকাশ করতে চাচ্ছে না। তাই কথা ঘুরিয়ে বলল, আমরা এখন রওনা দিই জানো। আসলে লিলিকে কিছু খাওয়ানো দরকার। প্রসঙ্গ বদলে যাওয়ার বিষয়টা চিনি ধরতে পারল না, তাই অজান্তেই সম্মতি দিল। এগিয়ে গিয়ে লিলি নামক মিষ্টি মেয়েটাকে কোলে নিল আর অয়ন ব্যাগপত্র সামলাতে লাগলো। কপাল কুঁচকে অয়ন একবার আকাশের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু সূর্যের তেজের কাছে তার হার মানতে হলো। বুকের মধ্যে একটা দুঃখের নদী আছে তার, যেখানে প্রায়শই ঝড় ওঠে। অয়ন সামলানোর চেষ্টায় প্রতিবারে ব্যর্থ হয়, যেমন এখনো হলো। এয়ার কুলারের ঠান্ডায় বসে অয়ন কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেই টের পায়নি।
এখনো হয়তো ঘুমিয়ে থাকতো, কিন্তু আচমকা প্রাইভেট কার এমন ঝাঁকুনি দিল, সে জেগে উঠল। অপরাধী চোখে পাশের সিটে চিনিকে দেখে বলে উঠল, আসলে খুব ক্লান্ত লাগছিল, কখন যে ঘুমিয়ে পড়লাম। অয়নকে লজ্জিত দেখাচ্ছে। চিনি আপত্তি জানালো, আমার কোনো সমস্যা হয়নি স্যার, লিলির সাথে ভালোই সময় কাটছিল। অয়ন হাত দিয়ে নিজের এলো হওয়া চুলগুলো ঠিক করছে। দেখে চিনির আগের কথা মনে পড়ল, ক্লাসে প্রায় অয়ন স্যার চুল ঠিক করত। তখনও লালচে পাতলা চুল ছিল, এখনো লালচে আছে, কিন্তু চুলের পরিমাণ পিছন দিক দিয়ে বেশ কমে গেছে। মাথার তালুতে নজর করলে ছোটখাটো ফাঁকা ময়দান চোখে পড়বে। চিনি চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজ মনে বলল, সময় সময় সত্যিই অদ্ভুত জিনিস। আর 11 বছর তো কম সময় নয়। এতগুলো বছরে পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি। সে নিজেও তো কত পরিবর্তন হয়েছে, কিন্তু নিজের পরিবর্তনগুলো খুঁটিয়ে না দেখলে চোখে বাঁধে না। অন্যের পরিবর্তনই চোখে বেশি লাগে। জানো, এটা কি তোমাদের গাড়ি? ভরাট গলায় আদুরে একটা ভাব আছে অয়নের। শুনলেই আপন আপন লাগে। এই আপন লাগা ভাবটা এই মুহূর্তে চিনিকে একটু বেশি নরম করে দিল। অপ্রয়োজনীয় আনন্দ সে বুকের মধ্যে ঠাঁই দিয়ে অয়নকে বলল, না, নিজে আপুদের। কেন স্যার? কোথাও যেতে হবে? লিলিকে কিছু খাওয়াতে হবে। কোথাও গাড়ি দাঁড় করিয়ে। চিনি লিলিকে নিয়ে ভীষণ ব্যস্ত। মিষ্টি মেয়েটাকে আদর করার ফাঁকে অয়নকে জবাব দিল, ওকে নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার, আমার কাছে ঘরের খাবার ছিল, সেগুলোই মামুনিকে খাইয়েছি। দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আর ডাকিনি আপনাকে। অয়ন মুগ্ধ হলো। তার চেয়ে 10-11 বছরের ছোট্ট একটা মেয়ে আজ কেমন দায়িত্ব পালন করতে শিখে গেছে। অয়নের অনেক কিছু বলতে ইচ্ছে করলে সে শুধু জানতে চাইল, তুমি খেয়েছো? 11 বছর। 11 বছর পর জানুকে তুমি সম্বোধন করতে গিয়ে অয়ন নিজের মনেই অবাক হলো। 11 বছর আগে যাকে অবলীলায় তুমি বলা যেত, আজ এতগুলো বছরের ব্যবধানে অস্বস্তির এক পাহাড় কেমন করে তৈরি হয়ে গেল। অয়নের কাছে বিষয়টা একটুখানি শক্ত মনে হলো। জিহ্বায় একটা জোরদার টের পেল, কিন্তু জানু সহজ গলায় জবাব দিল, না স্যার, আপনারও তো খাওয়া হয়নি। ভাবছিলাম। চিনিকে কিছু না বলে অয়ন ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, এই যে ভাই, আপনার চেনা জানা ভালো কোনো রেস্টুরেন্ট থাকলে গাড়িটা দাঁড় করাবেন। খাওয়া দাওয়ার বিষয়টা শেষ করে নেওয়া উচিত। ড্রাইভারের বয়স অয়নের মতোই, কিন্তু সে বাড়তি সম্মানের গলায় জবাব দিল, জি আচ্ছা ভাইজান। ছোটখাটো ছিমছাম রেস্টুরেন্ট। চিনির বেশ ভালোই লাগলো, কিন্তু সে জানালো, ভারী কোনো খাবার সে খাবে না। জার্নিতে ভারী খাবার নাকি মেয়েটার সহ্য হয় না। অয়নও বেশি কিছু অর্ডার করতে পারল না। গাড়িতে ঘুমন্ত লিলিকে একা রেখে এসে তার মন খাবারে বসবে না। রেস্টুরেন্টের কাছাকাছি আসতেই লিলি ঘুমের জন্য টলছিল, তাই বাধ্য হয়ে তাকে গাড়িতেই রেখে আসতে হয়েছে। অপরিচিত জায়গায় শুধু একজন ড্রাইভারের ভরসায় মেয়েকে রেখে আসার মন অয়নের হয়নি, কিন্তু অন্য উপায় ছিল না। আমি ভেবেছিলাম আপনি এখনো বয়েজ স্কুলেই আছেন। চৈতি বলেছিল, আপনি সেই স্কুলেই জয়েন করেছিলেন। দীর্ঘ সময় ধরে চুপচাপ বসে থেকে চিনি হাঁপিয়ে উঠছিল। কথার ফুলঝুরি তার মনের মধ্যে জমে পাহাড় তৈরি করে নিয়েছে। এভাবে কি বসে থাকা যায়? তাই চিনি কথা শুরু করলো। অয়ন চট করে জবাব দিল না। নজর করে রেস্টুরেন্টের চারপাশ দেখায় মগ্ন ছিল বলে চিনির প্রশ্ন ধরতে তার একটু সময় লাগলো। চোখাচোখি হয়ে সে চিনিকে দেখলো, হালকা হেসে জানালো, 2.5 বছরের মতো ছিলাম। এরপর চট্টগ্রামে ফিরে গিয়েছিলাম। তোমাদের হয়তো বলা হয়নি, আমার জন্মস্থান এবং বেড়ে ওঠা সবই চট্টগ্রামে। যখন তোমাদের ঢাকা বিভাগ ছেড়েছিলাম, তখন শপথ করেছিলাম আর কখনো ঢাকায় ফিরব না। কিন্তু ঠিকই আবার ফিরতে হলো, তাও 11 বছর পর। তা তোমার কি অবস্থা? কি করছো আজকাল?
আমি এবার অনার্স ফাইনাল দিব। কিসে? বাংলায়। বাংলায়। অয়নকে অবাক হতে দেখে চিনি শব্দ করে সামান্য হাসল। বলল, জি স্যার। আসলে পড়াশোনায় আমার অনেক গ্যাপ পড়েছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন কারণে ডিস্টার্ব ছিলাম। রোগ শোক বালা মুসিবতে পড়াশোনা আর তেমন করে হয়নি। তাই বাংলা ছাড়া চোখে মুখে অন্য কিছু দেখিনি। শুনে অয়নের বড় ভালো লাগলো। অনিমেষ চোখে সে মেয়েটাকে দেখল। দুটো চোখ ছাড়া চিনির কিছুই দেখা যাচ্ছে না। এত বছর পর চশমার আড়ালে থাকা চক্ষুজোড়াও আজ অয়নের কাছে বড় অচেনা। কণ্ঠস্বরও তার মনে নেই। আনমনে অয়ন হেসে উঠল। ভাবল, দূরত্ব সবকিছু ভুলিয়ে দেয়, অথচ এই চোখ, এই কণ্ঠস্বর তো কম দেখা আর কম শোনা হয়নি। 2 বছর। হ্যাঁ, পুরো 2 বছরের দেখাশোনা ছিল। বিয়ে করেছ? অয়ন জেনে শুনে এই প্রশ্ন করল কিনা তার জানা নেই। জিভের ডগায় চলে এলো আর সেও প্রশ্নটা করে ফেলল, কিন্তু করার পর তার মনে হচ্ছে এখনই এটা জিজ্ঞাসা করা বোধহয় উচিত হয়নি। এদিকে আচমকা এমন প্রশ্ন শুনে চিনি লজ্জা পেল। চোখজোড়া তার নেমে গেল। মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল। এর মাঝে ওয়েটার খাবার নিয়ে চলে এলো। টেবিলের উপর সাজিয়ে গুছিয়ে দিয়ে দ্রুত পদে চলেও গেল। চিনি পর্দা বজায় রেখে খেতে লাগলো। মেয়েটার মনে জমা লজ্জার মেঘ সরে গিয়ে হুট করে কেমন যেন ভালো লাগা কাজ করলো। এর আগে ও কখনো কোনো ছেলের সাথে রেস্টুরেন্টে খেতে যায়নি, তাও আবার বাড়িতে না জানিয়ে। খেতে খেতে অয়নকে একবার দেখলো। ছেলে শব্দটা অয়নের সাথে এখন আর যায় না। এর চেয়ে পুরুষ শব্দটা বেশি মানানসই। স্কুলে তোমাকে পর্দা করতে দেখিনি। কবে থেকে পর্দা করছো? অয়ন নতুন করে কথা জমাতে চাইল। চিনি মুখের খাবারের গতি করে জবাব দিল, এখনো 6 মাস হয়নি। অয়ন ভাবছিল আরো কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু এর মাঝে তার ফোন বেজে উঠল। রিসিভ করে সে কথা বলা শুরু করলো, হ্যালো। হ্যাঁ, পেয়েছি। বোধহয় অনেকটা পথ শেষ। এখন রেস্টুরেন্টে আছি। আসলে আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কথা শেষ করে অয়ন ফোন রেখে দিয়ে চিনিকে বলল, জানো তোমার ফোন বন্ধ কেন? নিধি নাকি সেই কখন থেকে তোমার ফোনে ট্রাই করছে। আমার ফোনের টেক্সট নোটিফিকেশন অফ থাকে, তাই এতক্ষণ আমাকেও টেক্সট করে পায়নি। তুমি একটু কথা বলো তো ওর সাথে। চিনি নিজের অজান্তেই জিভে কামড় দিয়ে ভাবলো, এই রে, সেই কখন রাগে ফোন অফ করেছিলাম। এরপর স্যারের চক্করে সব ভুলে গেলাম। নিধি আপু তো জানি না, ওর বন্ধু হলো আমার অনেক বছর আগে পরিচিত কেউ। বাড়ি পৌঁছাতে গিয়ে দুপুর শেষ হয়ে গেল। আজকের এই অদ্ভুত দিনটা চিনির মনে যে রেশ রেখে যাবে তা সে ভালো করেই জানে, কিন্তু অয়ন স্যারের সাথে দেখা হওয়ার পর থেকে তার মনে কিছু প্রশ্ন বারংবার উকিঝুঁকি মারছে। স্যারের বউ আসেনি কেন? স্যারকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান কেন? আর নিধি আপু বলেছিল স্যারের নাকি ভীষণ বিপদ। তাহলে স্যারের বউ কি অসুস্থ নাকি আলাদা থাকেন? নাকি? এসব ভেবে ভেবে মেয়েটা শঙ্কিত হয়েছে। তবে আশা করছে যেন কোনো বা যে সন্দেশ তাকে শুনতে না হয়। যেন শুনতে না হয় অমন একটা মানুষের জীবনে ঘটে যাওয়া কোনো দুঃখের পরিণতি। গাড়ি থেকে নেমেই অয়ন জিজ্ঞাসা করলো, জানু তোমাদের বাড়ি কি এখানেই? চিনি আঙুলের ইশারায় নিধিদের পাশের বাড়িটা দেখিয়ে বলল, হ্যাঁ স্যার, এটা আমাদের বাড়ি। এখন আমি আসি স্যার। আসলে তাড়াতাড়ি বাড়িতে না ঢুকলে। অয়ন বিষয়টা বুঝতে পেরে ওকে দ্রুত অনুমতি দিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ তুমি যাও। আজকে অনেক কষ্ট দিলাম তোমাকে। থ্যাংক ইউ সো মাচ জানু। আমার ভীষণ ভালো লেগেছে। বহু বছর পর চিনি তার স্যারের স্নেহের গলা শুনতে পেল। মন আনন্দে নেচে উঠলেও ও কেবল মাথা নাড়ালো।
মেয়েটা এমনই অতিরিক্ত খুশি প্রকাশ করতে জানে না। চিনি চলে যাওয়া দেখে অয়ন অন্য বাড়ির ভেতরে ঢুকলো। ছোট্ট একটা গেট পেরিয়ে দোতলা বাড়ির দরজায় কড়া নাড়ল। নিজেই দরজা খুলে দিল। উচ্ছ্বাস প্রকাশ করলো, কেমন আছেন ভাইয়া? অয়ন হালকা হাসলো, ভালো। তুমি কেমন আছো? নিধি এগিয়ে এসে লিলিকে কোলে তুলে নিল আর সেই ফাঁকে জবাব দিল, ভালো, কিন্তু আপনাকে মনে হয় অনেক কষ্ট দিয়ে ফেললাম, তাই না? আসলে চিনিটা এত একঘেয়েমি করে, তারপর পর্দা করে তো। নিধি আরো বলতে যাচ্ছিল, কিন্তু অয়ন তাকে থামিয়ে দিয়ে বলল, না না, ও তো আমার সাথে তেমন কিছুই করেনি। লিলিকে বেশ যত্ন করেছে, আমার কোনো অসুবিধা হয়নি। অনেক বছর পরে দেখা, তবুও আমাকে চিনতে পেরেছে মেয়েটা। খুব দায়িত্বশীল হয়েছে আজকাল। অয়নের মুখে চিনির কথা শুনে নিধি অবাক হলো। মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন এসে জমা হলো, কিন্তু সে নিজেকে সংযত করল। আলোচনার সমাপ্তি টানতে বলল, আপনি অনেকটা পথ জার্নি করে এসেছেন ভাইয়া। চলুন আপনাদের ঘরটা দেখিয়ে দিই, এরপর না হয় আমরা কথা বলবো। নিধি হাঁটতে শুরু করলে অয়ন তাকে অনুসরণ করলো। বেশ ছিমছাম একটা ঘর অয়নকে দেখিয়ে দিয়ে নিধি চলে গেল লিলিকে নিয়ে। অয়ন রুম দেখে বেশ খুশি হলো। রুমের সাথে বারান্দাও আছে। সে বারান্দায় এসে দাঁড়ালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই চমকে উঠল, আরে, এটা তো জানুদের বাড়ি। রূপগঞ্জ এখনো শহরের আদলে মাথা তুলে দাঁড়াতে পারেনি, তবে আধুনিক গ্রাম বলা যায়। এখানে উন্নয়ন ধীর গতিতে হলেও প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ না হয়ে থাকা যায় না। অয়নও মুগ্ধ হলো। আকণ্ঠ মুগ্ধতা তাকে অবশ করে ফেলল। কিন্তু এত বছর পরে ঢাকায় ফেরা, জানুকে দেখতে পাওয়া, এসব সে আশা করেনি। এতে অবশ্য সে বড় খুশি হয়েছে। আবারও আশার আলো ঝিলিক দিয়ে উঠছে বলে অয়নের বুকে দীর্ঘদিন ধরে জমা দুঃখের পাথর একটা যেন খসে পড়ছে। ভোরবেলায় খুব বৃষ্টি হয়েছিল, তাই এখন পথে ঘাটে যাচ্ছে, তাই অবস্থা দেখতে পেল চিনি। সকালে নাস্তা খাওয়ার সময় সে চিন্তা করেছিল নিধির সাথে দেখা করতে যাবে, কারণ অয়ন স্যারকে নিয়ে কিছু প্রশ্ন তার মনে কালকে থেকে তৈরি হচ্ছে। সেগুলোর উত্তর না জানা অবধি ও শান্তি পাচ্ছে না। তবে ও চায় না নিধি জানুক যে চিনির সাথে অয়ন স্যারের আগে থেকেই পরিচয় আছে। নিধি আপুর বাড়ির গেটের কাছে পৌঁছাতে গিয়ে চেনা গলা শুনতে পেল, গুড মর্নিং জানু, ভালো আছো তো? চিনি চমকে উঠে তাকালো। স্বচ্ছ আকাশের শীতল বাতাসে চনমনে হওয়া মনপ্রাণ নিয়ে এসে অয়নকে দেখল। একটু বিস্মিত হলো মেয়েটা। পরিষ্কার সকালে নতুন চোখে অয়নকে দেখে তার মনে হলো, স্যারের বয়স একদিনে এত কমে গেল কিভাবে? জগিং করার পোশাক এবং জুতোর সাথে আজ অয়ন একটা ক্যাপ পরেছে মাথায়। এতেই তার বয়স হুট করে 10 বছর যেন কমে গেছে। চিনি অবাক চোখে কিছুকাল নিজের স্যারের বদলে যাওয়া রূপ দেখে নিজেকে সংযত করল। খুব সাবধানে জবাব দিল, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? অয়ন একটুখানি হাসল। বুকের উপর হাত ভাঁজ করা বলল, কাল সকালে যদি এই কথা জিজ্ঞাসা করতে, তবে আমি হয়তো উত্তর দিতে পারতাম না। কিন্তু আজ পারছি বলেই বলছি জানো, আমি ভীষণ ভালো আছি। চিনি তৃপ্তি পেল, তবে মুখে ফুটে কোনো কথা বের হলো না। চট্টগ্রাম আমার জন্মভূমি, অথচ সুখ শান্তি আমায় দিল ঢাকা। সত্যি, তোমাদের ঢাকার কাছে আমি অনেক ঋণী। ঢাকা শুধু আমাদের একা স্যার, আপনাদের কি নয়? প্রশ্নগুলো করতে গিয়ে চিনির গলার স্বর যেন একটু উঠানামা করল। অয়ন পূর্ণ চোখে পর্দানশীল মেয়েকে দেখে অল্পক্ষণ ভাবল। ঈষৎ হাসির ঝিলিক ছড়িয়ে বলল, যা নিজের নয় তা নিজের ভাবতেও ভয় হয় জানু। খুব সামান্য একটা বাক্য, কিন্তু অয়নের বলার ধরন দেখে মেয়েটা একটু নড়েচড়ে উঠল। ওর কেন জানি মনে হলো, এই কথায় অন্য কিছুর ইঙ্গিত দিল অয়ন স্যার। তোমার এখন কোনো কাজ আছে জানু? আসলে আমি এদিকে কখনো আসিনি। স্কুলে যখন চাকরি করতাম, তখনও এখানে আসা হয়নি।
এখন এত বছর পর এখানে এসে সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। তুমি কি আমার সাথে একটু বের হবে? তাহলে হাঁটতে হাঁটতে গ্রামটা দেখে নিতাম। অয়ন খুব সাধারণ গলায় কথাগুলো বলার চেষ্টা করলেও তার চোখে মুখে এক ধরনের জোরতা প্রকাশ পেল। বয়সে এত বড় একজন মানুষ চিনির কাছে নেতিয়ে যাচ্ছে ছোট্ট একটা আর্জি জানিয়ে। বিষয়টা ওর মনপুত হলো না। কিন্তু গ্রামের মেঠোপথে পরপুরুষের সাথে ঘুরে বেড়ানোর ভবিষ্যৎ দৃশ্য ভেবে ও গুটিয়ে গেল নিজের মনে। তুমি পর্দা করো, এটা আমি জানি। গ্রামের মানুষ সবকিছু সহজভাবে নেয় না, এটাও জানি। তোমার যদি আপত্তি থাকে তাহলে তুমি মানা করে দিতে পারো জানো। 11 বছর আগে আমি তোমার স্যার হলেও এখন কিন্তু তুমি আমার ক্লাসে দাঁড়িয়ে নও যে পড়া না পারলে শাস্তি দিব। অয়ন হেসে উঠল। চিনিরও একটু একটু হাসি পেল। আমার সমস্যা নেই স্যার। চলুন যাওয়া যাক। সত্যি খুশি হলাম। চলো তবে। চিনি যখন অয়নের সমান হয়ে দাঁড়ালো তখন অয়ন হাঁটতে শুরু করলো। কিছুটা পথ নিভৃতে হেঁটে চিনি প্রথম কথা শুরু করলো, লিলি কোথায় স্যার? ও ভালো আছে তো? নিজেকে দায়িত্ব দিয়ে এসেছি। ও বেচারি কালকে থেকে লিলির দেখাশোনা করছে। আবারও নীরবে পথ চলতে শুরু করলো দুইজনে, কিন্তু অয়ন টের পেল জানু তাকে কিছু জিজ্ঞাসা করার জন্য ছটফট করছে। জানু? জি। কিছু বলতে চাও? চিনি অবাক চোখে দেখে শুকনো ঢোক গেলে। ছোট্ট করে জানাই জি। সংকোচ করো না। বলে ফেলো। না মানে, লিলির আম্মুকে দেখছি না, তাই। অয়ন থামে। তাকে থামতে দেখে চিনিও থামে। স্পষ্ট চোখে তাকিয়ে অয়ন সাধারণ গলায় ওকে বলে, ওর আম্মু মারা গেছে জানো, মেয়েটা আমার অনাথ। আমি আমি দুঃখিত স্যার। আমার। চিনি সত্যিই দুঃখিত হলো। ওর এককালের প্রিয় স্যার আজকে বউ হারিয়ে একলা মেয়ে নিয়ে ঘুরছে, এটা ওর মন মানতে অপারগ। আমার দুঃখে তুমি কেন দুঃখিত হবে জানো? এ কেমন নিষ্ঠুর প্রশ্ন করলো অয়ন স্যার। চিনি নিজের অজান্তেই বলে ফেললো, আপনার দুঃখে আমি কেন দুঃখিত হতে পারবো না স্যার? একজন ছাত্রী কি তার স্যার কষ্টে দুঃখ পেতে পারে না? চিনিকে উত্তর দিতে যেয়ে অয়ন নিজেকে শক্ত করলো। চট করে অন্য প্রসঙ্গ টানলো, আমি একা লিলির দেখাশোনা করতে পারছি না। নিজে তোমাকে বলেছে কিনা আমি জানি না, তবে সবাই আমাকে বলছে লিলির জন্য মায়ের ব্যবস্থা করতে। সবাই তো ঠিক কথাই বলছে স্যার। তাছাড়া আপনারও তো সঙ্গী প্রয়োজন। মানুষ একা বেঁচে থাকতে পারে না। চিনির সহজ গলার সরলোক্তি শুনে অয়ন শুধালো, তুমিও এসব বলছো? জি। কেন স্যার? আপনি কি বিয়ে করতে চান না? অয়ন দীর্ঘশ্বাস ফেলে চিনিকে পাল্টা প্রশ্ন করলো, তুমি কখনো কাউকে ভালোবেসেছো জানো? মেয়েটা হকচকিয়ে উঠল। নির্বাক চোখে অয়নকে শুধু দেখে গেল। 11 বছর আগে হলে আমি তোমাকে এই প্রশ্ন করতাম না জানো। কিন্তু এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে তুমি নিশ্চয়ই এখন ম্যাচিউর হয়ে গেছো। তবে তোমার আপত্তি থাকলে। চিনি চট করে বলে উঠল, আপনার কোনো কিছুতে আমার কোনো আপত্তি নেই স্যার। তাই? তাহলে নিশ্চয়ই উত্তরটা পাবো। চিনি চোখ সরিয়ে নিল। রাগ নাকি লজ্জায় অয়ন বুঝতে পারল না। তবে স্পষ্ট দেখতে পেল মেয়েটার চোখের পাতা কাঁপছে। অয়ন এগিয়ে আসে। শান্ত গলায় চিনিকে বলল, বেলা বাড়ছে জানো। চলো বাড়ি ফেরা যাক। আজ আর ঘোরাঘুরি করতে ভালো লাগছে না। বলেই অয়ন হাঁটতে শুরু করলো। চিনি ঠায় দাঁড়িয়ে থেকে হঠাৎ বলে উঠল, ভালোবাসা কাকে বলে আমি জানি না স্যার। তবে এতগুলো বছর একটা মুখ মনে করে আমি আজও বিয়ে করিনি। বাড়িতে বিয়ের কথা যতবার উঠেছে আমি পালিয়ে বেরিয়েছি। শুধু বিয়ে ঠেকানোর জন্য মামারা আমি নিজের বাপকে ফেলে নানার বাড়িতে পড়ে আছি। ইউনিভার্সিটির সুদর্শন ছেলেগুলোকে এমনভাবে এড়িয়ে গেছি যেন তারা আমার জন্য বিষ। আজ অবধি আপনি ছাড়া কোনো পুরুষের সাথে আমি নিভৃতে 5 মিনিটও কথা বলিনি।
শুনে অয়ন ঘুরে দাঁড়ালো। তুমি কার কথা বলছো জানো? অবাকের ধাক্কায় অয়নের চোখের মনি ঠিকরে বের হওয়ার জোগাড় হলো। কি সব বলছে চিনি তা সে ভেবেও পায় না। নাম বললে কি আপনি চিনবেন স্যার? তা হয়তো চিনব না, কিন্তু তুমি। আমি কি স্যার? অয়ন চট করে উত্তর দিতে পারল না। একটু সময় নিয়ে আস্তে ধীরে বলল, কাউকে ভালোবাসার মতো মেয়ে তো তুমি নও জানো। এমন নরম মনের মেয়েরা বিয়ের স্বপ্ন দেখতে পারে, স্বামী সন্তান নিয়ে সংসার করার স্বপ্নে বিভোর হতে পারে, কিন্তু ভুল করেও কোনো ছেলের জন্য দিনের পর দিন বৈরাগ্য পালন করতে পারে না। দুইয়ের পিঠে তিন এসে বসে পড়ল টুক করে, কিন্তু এই 3টে দিনে চিনির কোনো দেখা পেল না অয়ন। আনমনে অস্থির হলেও কাউকে কিছু বলার বা করার উপায় তার ছিল না। তবে আনচান করা মনকে সামলে রাখা দায় হয়ে পড়ল বলে এই সাত সকালে অয়ন নিজের কাছে প্রশ্নটা করেই ফেলল, চিনিকে আজকাল দেখা যাচ্ছে না। ও কি বোর্ডিং এ ফিরে গেছে? অয়নের হাতে 1 কাপ চা ধরিয়ে দিয়ে নিধি জানালো, না ভাইয়া, ও তো ওর বাবার বাড়ি চলে গেছে। সেই কবে থেকেই আঙ্কেল ওর বিয়ের জন্য পিড়াপিড়ি করছিল। হঠাৎ ওর কি জানি হলো, এতদিন মানা করে করে এই এখানে নানার বাড়িতে পড়ে রইল, কিন্তু বলা নেই কওয়া নেই। হুট করে পরশু বাবার বাড়ি চলে গেল। এবার নাকি বিয়েটা করেই ফেলবে। শুনে হতবাক হয়ে যায় অয়ন। কি সব বলছে নিধি? সেদিনও তো মেয়েটা বিয়ে না করা নিয়ে কত কি বলল। নিজেকে সামলে ভোতামুখে চায় চুমুক দেয় অয়ন, কিন্তু একটুও ভালো লাগে না। বিষাদ থেকে দুধ চিনি দেওয়া মিষ্টি চা। সারাদিন ছটফট করে, বিকেলে আর সম্ভব হচ্ছিল না। অয়ন বেরিয়ে পড়ে শ্লথ পায়ে এসে দাঁড়ায় চিনির নানার বাড়ির গেটের কাছে, কিন্তু ভেতরে ঢোকার সাহস তার হয় না। কি বলবে সে ভেতরে গিয়ে? ভাবনা চিন্তায় মরিয়া প্রায় অয়ন যখন ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হলো, তখনই ভেতর থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে এলো, ভেতরে না এসে বাইরে দাঁড়িয়ে আছো কেন বাবা? অয়ন ভেতরে ঢুকলো, সালাম দিয়ে শুধালো, আপনি আমাকে চেনেন? চিনব না কেন? তুমি তো আমাদের জোনাকির অঙ্কের মাস্টার। খুব চিনি তোমায়। এসো বাবা, বসবে এসো। অয়ন অবাক হলেও কথা বাড়ায় না। বয়স্ক মহিলাকে অনুসরণ করে হাঁটতে থাকে। মহিলা অর্থাৎ চিনি নানি অয়নকে ঘরের ভেতরে নিয়ে এসে বলে, তুমি বসো বাবা, আমি এক্ষুনি আসছি। ভারী পা ফেলে নানি চলে যায়। ছিমছাম ঘরে বসে অয়নের চিনির কথা মনে পড়ে। মেয়েটা তার কথা পরিবারকেও বলতো, অথচ জীবনের এত বড় একটা কাজ করতে যাওয়ার আগে তাকে একবার বলেও গেল না। মন মরা হয়ে অয়ন ঘরের চারপাশ নজর করে দেখছিল, ঠিক তখনই একটা পরিচিত গলা শুনতে পেল, নানু, কে এসেছো? নিধি আপু। চোখের সামনে জলজ্জার নয়তায় চিনিকে দেখে চমকে উঠল অয়ন। সবচেয়ে বেশি অবাক হলো সে, চিনির বেশভূষা দেখে। হলদে সোনালি রঙের মিশ্রণে একটা 3 পিস পরা, মাথায় ছোট্ট ঘুমটা যা একটু আগে খসে গিয়ে চিনির চুল উন্মুক্ত করে দিয়েছে, 2 হাতে 2 গাছি হলদে কাচের চুড়ি। অয়নকে ভেতর থেকে পাথর করে দেওয়ার জন্য এগুলোই যথেষ্ট ছিল। কিন্তু যখন চিনির তামাটে মুখে সেই চিরচেনা তিল দেখতে পেল অয়ন, তখন নিশ্চিত হয়ে বলে উঠল, তুমি এখানে? চিনি মাথায় ঘুমটা তুলে নত চোখে বলল, এটা তো আমার নানার বাড়ি। জানি, কিন্তু নিধি বলল। আমি যাই। বলেই ঘুরে দাঁড়ালো চিনি। অয়ন উঠে এলো, একটু কাছাকাছি হয়ে চিনিকে বলল, আমাকে একটা কলম আর সাদা কাগজ দাও প্লিজ। নিয়ে আসছি। বলেই চিনি চলে যায় আর অয়ন এসে সোফায় বসে। এত বছর পর জানুর মুখটা চিনতে পারলো বলে আনমনে হেসে ওঠে সে, কিন্তু সঙ্গোপনে অন্য কারণে দোল খেয়ে ওঠে। চুরির শব্দে অয়ন চোখ তুলে তাকায়। আগের বেশভূষা নিয়েই চিনি হাজির হয়েছে। পর্দানশীল মেয়ের এই রূপ অয়নকে ধাঁধায় ফেললেও অয়ন এসব নিয়ে ভাবে না। চিনির এগিয়ে দেওয়া কাগজ আর কলম হাত বাড়িয়ে নেয় সে। কাগজ মেলে ধরতেই আরেক দফা ধাক্কা খায়। গোটা অক্ষরে কাগজে লেখা আছে, আমি রাজি।
অয়নের বিস্মিত চোখের সামনে তাকাতেই দেখে চিনি পালিয়ে যাচ্ছে। জানু, দাঁড়াও। চিনি থামে না। অয়ন একটু ধমকে উঠে, তোমাকে থামতে বলেছি জানু। এবার কাজ হয়। অয়ন উঠে এসে চিনির মুখোমুখি হয়ে জানতে চাইল, এর মানে কি জানো? মেয়েটা উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে রাখে। অয়ন ধৈর্য ধরে অপেক্ষা করে শুধালো, চুপ করে থেকো না, উত্তর দাও। কোন বিষয়ে রাজি তুমি? সব বিষয়ে। কাপা গলায় এতটুকু শুনতেই অয়ন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি জানতে আমি কাগজে কি লিখতাম আর কাগজটা কি করতাম? জি। জি। তবে বলো, কি লিখতাম আমি কাগজে? চিনি চোখ তুলে তাকায় অয়নের দিকে। মায়াবী একজোড়া শান্ত চোখ দেখে অয়নের মন ভরে ওঠে। আপনি আমাকে বিয়ে করতে চান? শুনে অয়ন হাসল। শুধালো, কি করে জানলে? স্কুলে থাকতেই জানি আপনি আমাকে পছন্দ করেন। গোড়াতে এই পছন্দকে ছাত্রী শিক্ষকের পছন্দ মনে করলেও পরবর্তীতে কোনো একভাবে টের পেয়ে যাই। এরপর এত বছর ধরে আপনার অবিবাহিত জীবন, আমাকে দেখার পর আমার বৈবাহিক অবস্থা জানতে চাওয়া, নিধি আপুর মুখে আমার বিয়ের খবর শুনে ছুটে আসা। তার মানে নিধির ওসব কথা তোমার শেখানো ছিল? চিনি মুখ গোমরা করে মাথা নামিয়ে নেয়। অয়ন ব্যস্ত হয়, চুপ করে থেকো না। বলো জানু, আমার স্টুডেন্ট হয়ে তুমি আমাকে কেন এমন মিথ্যা নাটকে ভাসিয়ে দিলে? 11টা বছর আমাকে যে অপেক্ষার বেদনা উপহার দিয়ে আপনি হারিয়ে গেলেন স্যার, সেই কৈফিয়ত কি আমি একবারও চেয়েছি? ইচ্ছে হলো তো আমাকে ভালোবাসলেন, এরপর 11 বছর নিখোঁজ হলেন। এখন আপনার ইচ্ছে করছে বলে আমাকে বিয়ের প্রস্তাব দিতে এলেন? কেন বলুন তো? আপনার ছাত্রী হয়ে বলে কি আমার মন বলে কিছু নেই? চিনি খুব উত্তেজিত হলো। এক পর্যায়ে কেঁদে ফেলল মেয়েটা। অয়নের খুব খারাপ লাগলো। চুপচাপ দাঁড়িয়ে চিনির কান্না দেখতে লাগলো। সেদিন বলেছিলাম না, আপনার কোনো কিছুতে আমার আপত্তি নেই? আজও বলছি, আপনি আমার সাথে যাই করেন না কেন আমার একটু আপত্তি নেই। আপনার মুখ থেকে সত্যি কথা বের করার জন্য আমি মিথ্যা নাটক করেছি তো? এখন যদি বলেন তো আমি আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিব। লিলির হাত ধরে আমায় বিয়ে করে নিয়ে যান। এতেই হবে। আমার ভাইয়ের মেয়েটা অনাথ। তুমি ওকে মা হিসাবে আগলে নিলেই হবে। আমার আর কিছু চাওয়ার নেই। কিন্তু একটা কথা বলো তো, আমায় তুমি কবে থেকে পছন্দ করতে? চিনি উত্তর দেয় না। লজ্জায় আশ্রয়ে দাঁড়িয়ে থাকে। অয়নও কথা বাড়ায় না। কিছুকাল হবু বউকে দেখে বাড়ির মুরব্বীদের সাথে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে। চিনি আগে থেকেই সবাইকে রাজি করিয়ে রেখেছিল বলে অয়নকে আর কাঠখড় পোড়াতে হয় না। ঠিক এইভাবে 11 পর এক অসম ভালোবাসা বিয়ে নামক পবিত্রতায় আবদ্ধ হয়। অয়নের সংসারে লিলিকে নিয়ে চিনির সুখের যাত্রা শুরু হয় আলহামদুলিল্লাহ। সমাপ্ত।